কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি চারটে চারদিক। প্রথমে ধর্ষণের চেষ্টা, পরে খুন, তারপর ফের ধর্ষণ। আরজি করের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। অভিযুক্ত সঞ্জয় রায় যে সিভিক ভলান্টিয়ার ছিল, সেই সিভিক ভলান্টিয়ার মদ্যপ অবস্থায় ছিল, এমনটাই জানতে পারা যাচ্ছে সূত্র মারফত। সে রাত 11টা নাগাদ হাসপাতালে ঢুকে পড়েছিল এবং সে মদ খেয়ে বেরিয়ে যায় সেই অভিযুক্ত। ভোর 4টের সময় ফের সে হাসপাতালে ফিরে আসে। আপনারা সকলেই জানেন এই ঘটনার তদন্তে নেমে যেটা জানতে পারা গিয়েছিল, ওই তরুণী চিকিৎসক দুপুর 2টো নাগাদ তিনি খাওয়া দাওয়া করে সেমিনার হলে সামান্য বিশ্রাম নিতে যান এবং তারপরে প্রাথমিক তদন্তে মনে করা হয়েছিল যে 3টে থেকে 6টার মধ্যে তার মৃত্যু হয়েছে। ফলে এক্ষেত্রেও কিন্তু সময়টা মিলে যাচ্ছে যে প্রথমে 11টা নাগাদ হাসপাতালে ঢুকলেও এই সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় তিনি বেরিয়ে গিয়েছিলেন। সে ফের ফিরে আসে হাসপাতালে 4টে নাগাদ এবং তারপরেই তরুণীকে ঘুমন্ত অবস্থায় ধর্ষণের চেষ্টা করে, তারপরে খুন করে ওই তরুণীকে। এমনটাই তদন্তকারী আধিকারিকদের সূত্রে জানতে পারা যাচ্ছে। মদ খেয়ে কিভাবে একজন বহিরাগত এভাবে হাসপাতালে প্রবেশ করছে, একাধিকবার সে 11টার সময় ঢুকছে, তারপর কোনো এক সময় বেরিয়ে যাচ্ছে, আবার ভোর 4টের সময় ঢুকে পড়ছে। হাসপাতালের কি তাহলে নিরাপত্তাটা আদৌ রয়েছে? একজন সিভিক ভলান্টিয়ার যে আদতে হাসপাতালের নিরাপত্তার বিষয়টি দেখার কথা, সে আদতে রক্ষক এবং সে আদতে ভক্ষকে পরিণত হয়েছে। তার পাশাপাশি এই হাসপাতালের ওই পার্টিকুলার ওই জায়গায় সুনির্দিষ্টভাবে ওই জায়গায় কোনো সিসিটিভি ফুটেজ নেই। অন্যান্য করিডোরের সিসিটিভি ফুটেজ দেখে কিন্তু তদন্তকারী আধিকারিকদের এই সিদ্ধান্তে পৌঁছতে হয়েছে এবং সেক্ষেত্রে বেশ কিছু সূত্র একদিনের মধ্যেই গোটা বিষয়টি নিয়ে সারা রাত ধরে তদন্তকারী আধিকারিকরা তদন্ত করেছেন, একের পর এক ফুটেজ খতিয়ে দেখেছেন, জিজ্ঞাসাবাদ করেছেন। প্রাথমিকভাবে 25 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। গতকাল রাতে যারা যারা ডিউটিতে ছিলেন, যে সমস্ত সহপাঠী বা সহকর্মীদের সঙ্গে ওই তরুণী চিকিৎসক কথা বলেছেন, তাদের সঙ্গে কথা বলেছেন তদন্তকারী আধিকারিকরা। তাদের যে সহকর্মীদের সঙ্গে ওই তরুণী চিকিৎসক শেষবারের মতো খেয়েছিলেন একসঙ্গে, তাদের সঙ্গে কথা বলেছিলেন। নাইট ডিউটিতে যারা যারা ছিলেন তাদের সকলের সঙ্গে কথা বলেছেন। 25 জনের সঙ্গে কথা বলেছিলেন প্রাথমিকভাবে তদন্তকারী আধিকারিকরা এবং তারপরেই ধীরে ধীরে ডিডাকশনের মাধ্যমেই এক এক করে বাদ যায় সন্দেহভাজনদের তালিকা থেকে এবং ধীরে ধীরে সঞ্জয় রায় যে এই ঘটনার মধ্যে প্রধান অভিযুক্ত, ধীরে ধীরে তার দিকেই সবকটি আঙুল উঠতে থাকে এবং তারপরেই এই সঞ্জয় রায়কেই প্রথমে আটক, পরে গ্রেপ্তার করা হয়। পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনিও জানিয়ে দেন এই সঞ্জয় রায় এই ঘটনার প্রধান। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া রয়েছেন এই মুহূর্তে নিউজ রুমে, সরাসরি চলে যাব রিয়ার কাছে। রিয়া, প্রথমে যেটা জানতে চাইবো, পুলিশ কিভাবে এই ডিরেকশনে পৌঁছলো যে সঞ্জয় রায় এই ঘটনাটি ঘটিয়েছে এবং ঠিক কিভাবে ঘটিয়েছে, কি জানানো হচ্ছে কলকাতা পুলিশের পক্ষ থেকে? একদমই অঙ্কুর, গতকাল থেকে যে খবর শিরোনামে রয়েছে সেই খবরের ক্রোনোলজিটা আমি একটু মেনশন করার চেষ্টা করব। যে যেখানে এই যখন টালা থানা প্রথম এই খবর পায় এবং টালা থানা খবর পাওয়ার পরেই কিন্তু এই খবর চলে যায় লালবাজারে এবং লালবাজারের উচ্চ পর্যায়ে যারা কর্তারা রয়েছে, সে পুলিশ কমিশনার থেকে আরম্ভ করে অ্যাডিশনাল সিপি 1, ডিসিডিডি স্পেশাল, প্রত্যেকে পৌঁছে যায় ঘটনাস্থলে এবং ঠিক সেই সময় থেকে ঘটনার তদন্ত আরম্ভ হয় এবং তদন্ত নেমে একাধিক দিক কিন্তু খতিয়ে দেখা হয়েছিল এবং প্রথমেই যেটা তদন্তকারী আধিকারিকরা তারা করেছিলেন সেটা হচ্ছে যে যারা ডিউটিতে ছিলেন একদম 8টা থেকে সন্ধে 8টা থেকে পরের দিন সকাল 10টা অবধি যারা যারা ডিউটিতে ছিলেন প্রত্যেককে স্টাক করে দেওয়া হয়। কাউকেই কিন্তু সেখান থেকে অর্থাৎ এই আরজি কর ছেড়ে বেরোতে দেওয়া হয়নি এবং যারা বেরিয়ে গিয়েছিলেন তাদেরকে কিন্তু আনা হয়েছিল এবং লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল এবং পিএম এর জন্য কিছুটা সময় পুলিশের গিয়েছে, কারণ পিএম এর জন্য অপেক্ষা করছিল ইনকোয়েস্ট, তারপরে পিএম হয় এবং পিএম থেকে পুলিশ একদম এক্স্যাক্ট টাইমটা পাওয়ার চেষ্টা করে যে কোন টাইমে খুন হয়েছিল এবং যেটা বলা হয় পিএমএ যে প্রায় 12টা 12:30 নাগাদ তিনি খেয়েছিলেন, খাওয়ার প্রায় কয়েক ঘন্টা পর মার্ডার হয়েছে এবং যেটা টাইমিংটা দেখা গিয়েছিল যে পিএমএ 4টে থেকে অর্থাৎ রাত ভোর
4টে থেকে 6টার মধ্যে খুন করা হয়েছে বলে এমনটাই কিন্তু পিএমএ উল্লেখ করা হয় বা পিএমএ সেই বিষয়টা মেনশন করা হয় এবং তারপর থেকেই তদন্ত আরো জোরালো হয়। সেই টাইমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। বিভিন্ন যে গ্রাউন্ড ফ্লোরে আমি যেটা বলছিলাম, একদম সকাল থেকে আমরা যেটা দেখাচ্ছিলাম যে এই যে এমার্জেন্সি যে বিভাগ রয়েছে, এমার্জেন্সি বিভাগের দুটো দিক রয়েছে। একটি এমার্জেন্সি বিভাগ যেটা একদম যারা এমার্জেন্সি পেশেন্টরা আসে সেই বিভাগের একদম যে সরু যে স্লোপ করে যে গেটটা করা হয়েছে সেটা দিয়ে তারা ঢুকে যায় এবং তাদেরকে যদি ওয়ার্ডে ট্রান্সফার করতে হয় সেক্ষেত্রে সেখানে দুটো লিফট আছে, সেখান থেকে ওয়ার্ডে ট্রান্সফার হবে। কিন্তু এই যে সরু যে জায়গাটার কথা আমি মেনশন করছি, যার ওপরে এমার্জেন্সি লেখা আছে, সেই জায়গাটা দিয়েও কিন্তু এই দুটো যে লিফট রয়েছে সেখানে যে এন্ট্রি পয়েন্ট সেখানেও কিন্তু সিসিটিভি কভারেজের মধ্যে রয়েছে এবং একদম বাস সাইডে আরজি করে এমার্জেন্সি বিভাগে যেটা উঠে যাচ্ছে সেখান দিয়ে যখন এন্ট্রি কেউ করবে সেটাও কিন্তু সিসিটিভির আওতায় আসতে হবে এবং যে কোনো লিফট সে অ্যাভেল করুক না কেন, একদিকে 6টা লিফট রয়েছে, একদিকে একটি লিফট নাম্বার যে 11 সেখানে একটি লিফট রয়েছে, যে কোনো লিফট সিঁড়ি এন্ট্রি পয়েন্টে তাকে সিসিটিভি আওতায় আসতেই হবে এবং পুলিশ ডিসিডিডি স্পেশালের নেতৃত্বে বিভিন্ন যে সিসিটিভি আছে সেগুলো কিন্তু থরলি চেক করা হয়। সেই থরলি চেক করতে গিয়ে বেশ কয়েকজন বহিরাগত কে চিহ্নিত করা হয়, যার মধ্যে এই সঞ্জয় রায়ও ছিল এবং সেই সঞ্জয় রায়কে দেখে যখন তাদেরকে চিহ্নিত করে একে একে ডাকা হচ্ছিল, তার মধ্যে বাইরেরও কয়েকজন ছিল বহিরাগত যারা পেশেন্ট তাদের আছে, তাই জন্য তারা ছিল, তারা রাতে থাকে পেশেন্টের সঙ্গে, এইরকম বেশ কিছু রেলিভেন্ট কাউকে পাওয়া গিয়েছিল, তারা কিন্তু সেই তথ্য দিয়েছে পুলিশকে। কিন্তু একমাত্র হচ্ছে সঞ্জয় রায় যার কোনো রেলিভেন্ট তথ্য ছিল না এবং যখন সঞ্জয় রায়কে চিহ্নিত করা হয়, যখন দেখা যায় আউটপোস্টে যারা কর্মরত ছিল আরজি করে তারা কিন্তু সঞ্জয় রায়কে দেখে তখন চিনতে পারে যে এই সেই সঞ্জয় রায় যে কিনা বিভিন্ন সময় এই আরজিকর হাসপাতালে এসে থাকে। সে কে? তুমি আমাদের সঙ্গে থাকো, সেই ক্রনোলজি আমরা আবারও শুনবো তোমার কাছ থেকে। কিন্তু এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো। ডাক্তারি পড়ুয়ারা তারা অবরোধ করেছেন, আমরা সরাসরি চলে যাব সেখানে। ডাক্তারি পড়ুয়ারা, আপনারা জানেন যে গতকালের এই ঘটনার পর থেকেই আমরা দেখছিলাম বিভিন্ন হাসপাতালে, সেটা শহরে হোক বা শহরতলিতে, বিভিন্ন জায়গায় ডাক্তারি পড়ুয়ারা তারা নিরাপত্তার দাবিতে বিভিন্ন জায়গায় অবরোধ করেছেন, কর্মবিরতি করেছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, মৌলালিতে কোন হাসপাতালের পড়ুয়ারা সেখানে অবরোধ করেছেন? দেখো, নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারি পড়ুয়ারা তারা এই মুহূর্তে মৌলালি মোড়ে তারা অবরোধ করেছেন। তারা তাদের দাবি জানাচ্ছেন। তাদের মূল দাবি যেভাবে আরজিকর হাসপাতালের ডাক্তারি ছাত্রী যে তার উপর যে ঘটনা ঘটেছে, যে খুনের ঘটনা ঘটেছে এবং যেভাবে যে নিরাপত্তাহীনতার বিষয়টি সামনে এসেছে, তাকে সামনে রেখেই কিন্তু রীতিমতো সরব হয়েছেন এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারি পড়ুয়ারা। আমি একটু ছবিটা দেখানোর চেষ্টা করব যে গোটা মৌলালি মোড়ে এই মুহূর্তে অবরোধ এবং সেখানে গোল করে যে সমস্ত পড়ুয়ারা রয়েছেন, ডাক্তারি পড়ুয়ারা, তারা প্রত্যেকেই কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। তাদের মধ্যে মহিলা যে ডাক্তারি পড়ুয়া যারা রয়েছেন তারাও রয়েছে। সকলেই চাই যে তারা বিচারের দাবি করছেন এবং যে ধরনের ঘটনা ঘটেছে এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেই কারণেই কিন্তু তাদের মুখে কিন্তু উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ সেই জাস্টিসের দাবি নিয়েই কিন্তু রাজপথে তারা সামিল হয়েছেন। এই মুহূর্তে মৌলালি মোড় পুরোপুরি অবরুদ্ধ এবং সেই অবরোধের মূল কেন্দ্রবিন্দুতে যে দাবি, সেই দাবি হলো নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সেই নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি এবং সেই নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি নিয়েই কিন্তু তারা জানাচ্ছেন সরাসরি প্রোটেক্ট দোজ হু প্রোটেক্ট ইয়োর হেলথ। যারা স্বাস্থ্যকে বাঁচাচ্ছে, যারা স্বাস্থ্যের সুরক্ষা দিচ্ছে, তাদের নিজেদের নিরাপত্তা কোথায়, সেটাই কিন্তু প্রশ্নচিহ্নের সামনে। কি বলবেন, আপনাদের মূল দাবিটা কোন জায়গা হয়েছে সেটা নিয়ে আমরা দুঃখিত যে এটার যে কালপ্রিট সে ধরা পড়ুক আর যেন জাস্টিস পাই আমরা। একেবারেই তাই, সেই জাস্টিসের দাবি এবং ডক্টরস সেভ লাইভস, লেটস সেভ দেয়ার্স, তাদেরকে বাঁচান, যারা জীবন বাঁচাচ্ছে তাদেরকে বাঁচান এবং সেই দাবিকে সামনে রেখেই দেখতে পাওয়া যাচ্ছে যে সেই ডাক্তারি পড়ুয়ারা, এনআরএস এর যারা ডাক্তারি পড়ুয়া রয়েছে এই মুহূর্তে মৌলালি মোড়ে অবরোধ করছেন তাদের মূল দাবি সেই জাস্টিসের দাবিতে। কি বলবেন, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে এর একটা সুনিশ্চিত নিরাপত্তার প্রয়োজন রয়েছে আপনারা যারা আসেন।
অবশ্যই আমরা সত্য সুন্দর এনআরএস হাসপাতালে কি সিসিটিভি সহ নিরাপত্তার বিষয়টি সুনির্দিষ্ট আছে, সঠিক আছে বলে মনে করেন এই সমস্ত ছাত্রছাত্রীরা? শুধুমাত্র একজন ডাক্তারের সাথে হয়নি, এটা একজন নারীর সাথে হয়েছে, বাংলার একজন মেয়ের সাথে হয়েছে, এবং এই ঘটনার প্রতিবাদে আমি এটাই বলবো যে বাংলার কোনো মেয়েই নিরাপদ নয়। এনআরএস মেডিকেল কলেজে যেখানে আপনারা কাজ করেন সেখানে কি প্রয়োজনীয় নিরাপত্তা রয়েছে, সিসিটিভির ব্যবস্থা বা অন্যান্য আনুষঙ্গিক নিরাপত্তা? অনেক জায়গাতেই রয়েছে, কিন্তু কয়েকটা জায়গায় হয়তো নেই, কিন্তু সেখানে আমরা পরবর্তীকালে মিছিলে অবশ্যই দাবি রাখবো যাতে সেগুলো করা হয়। তাই যে প্রয়োজনীয় নিরাপত্তা সেটা কিন্তু অত্যন্ত জরুরি বলে মনে করছেন তারা, এবং সেই জরুরি যে চিকিৎসকদের বিরুদ্ধে হামলা সুবিচারের দাবি একসঙ্গে, সেই দাবিকে সামনে রেখেই কিন্তু তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি। এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেইখানে যে আপনারা সেখানে পড়ুয়া, সেখানের কি দাবি, সেখানে কি প্রয়োজনীয় নিরাপত্তা রয়েছে? मेरे को थोड़ा हिंदी, एक बार हिंदी में बोल दी। जो प्रॉब्लम हुआ है इसके बारे में हम जानना चाहते हैं, जो एनआरएस मेडिकल कॉलेज में एडिक्वेट सिक्योरिटी मेजर्स है क्या? हाँ, कई कई जगह है और कई कई जगह मतलब थोड़ा और बढ़ाना चाहिए। তাই কিছু নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, কিন্তু সেটা যথেষ্ট নয় বলে জানাচ্ছেন এই ডাক্তারি পড়ুয়ারা। আমি ছবিটা আরো একবার দেখানোর চেষ্টা করব। গোটা মৌলালি মোড় এই মুহূর্তে কিন্তু রীতিমতো গোল করে সার্কেল করে দাঁড়িয়ে রয়েছেন এনআরএস মেডিকেল কলেজের সমস্ত ডাক্তারি পড়ুয়ারা। তাদের দাবি একটাই যে এই ধরনের যে ঘটনা ঘটেছে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে, এই বিক্ষোভরত ছাত্রছাত্রীদের কাছে একটা প্রশ্ন, যে ঘটনার একদিনের মধ্যেই আজকে আমরা দেখতে পেলাম যে মূল যে দোষী রয়েছে তাকে আমরা দেখতে পেলাম যে তাকে ধরা হলো, পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যদি সেই সংশ্লিষ্ট পরিবার চায় অন্য যে কোনো এজেন্সিকে দিয়ে তদন্ত করাতে পারে। সেক্ষেত্রে সত্য সুন্দর আজকে একদিকে পুলিশি তৎপরতা, অন্যদিকে মুখ্যমন্ত্রীর অবস্থান, সেটাকে কিভাবে দেখছেন এই ছাত্রছাত্রীরা? একেবারেই তাই, যে সেই প্রয়োজনীয় যে ব্যবস্থা, সেই ব্যবস্থা ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে, এবং সেই নেওয়ার পরেও কিন্তু তাদের কাছে একটা প্রশ্ন যে নিরাপত্তা, প্রয়োজনীয় নিরাপত্তা যে রয়েছে সেই নিরাপত্তা কতটা সুনিশ্চিত সেটা নিয়ে কিন্তু প্রশ্ন। কি বলছেন আমরা শুনবো। তার পরশুদিন আরজি কর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ার পিজিটি একজন দিদির, আমাদের সিনিয়র, তার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার করা হয়েছে, সেটা আমরা সবাই জানি। তার বিরুদ্ধেই আজকে আমাদের প্রতিবাদ কর্মসূচি। আজকে আমরা 48 ঘন্টা ব্যাপী আমাদের হসপিটালে ইমার্জেন্সি পরিষেবা বাদ দিয়ে সমস্ত ইনডোর এবং অপারেশন, ওটি, কোল্ড সমস্ত পরিষেবা বন্ধ রেখেছি। শুধুমাত্র ইমার্জেন্সি পরিষেবা রোগীদের সুবিধার্থে খোলা আছে। আজকে আমরা এখানে একটা অবস্থান বিক্ষোভ করছি। আমরা এতজন স্টুডেন্ট, এতজন ডাক্তার আমরা জড়ো হয়েছি ওই ঘটনাটির বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য। আগামী দিনে আমরা চাই যাতে একটা প্রপার ইনভেস্টিগেশন হয়। কাউকে ধরে জেলে ঢুকিয়ে দিলাম, তাকে দোষী সাব্যস্ত করার জন্য উঠে পড়ে লাগলাম, এটা আমরা চাই না। একটা প্রপার ইনভেস্টিগেশন আমরা চাই, এবং প্রপার ইনভেস্টিগেশন উইথ প্রুফ। আমরা অথরিটি স্টেটমেন্ট চাই যে কি হয়েছে, জিনিসটা ইনভেস্টিগেশন কি পর্যায়ে আছে, কিভাবে এগোচ্ছে, এবং কালপিটকে, এবং যে কালপিট হবে তাকে ক্যাপিটাল পানিশমেন্ট আমরা দাবি করছি। তাকে কোনো মতেই যেন সে পান না পেয়ে যায়, তাতে তিনি যেই হোক না কেন তিনি যেন কোনো মতে পান না পান। আজকে আমরা এই দাবি রেখে এই অবস্থান বিক্ষোভ করছি। আমাদের নিজেদের মেডিকেল কলেজেও এবং অন্যান্য অনেক মেডিকেল কলেজেও আমরা অনকল ডিউটি করি। কালকের ঘটনাটার পরে আরজি কর মেডিকেল কলেজের কর্তৃপক্ষ যে বয়ান দিয়েছে তা রীতিমতো লজ্জাজনক। যে ওইখানে একা একজন পিজিটি কেন অত রাত্রে ডিউটি করছিলেন? সে নিজের ইচ্ছায় ডিউটি করেনি, তাকে কর্তৃপক্ষ ফোর্স করেছে, তবেই সে ডিউটি করেছে। তাই আমাদের বক্তব্য যে এই ধরনের কোনো রকম ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার মতো কোনো বয়ান যেন না দেওয়া হয়। আমাদের প্রফেশনের একটা ডিগনিটি আছে, এই ডিগনিটিটা যেন অ্যাটলিস্ট মেনটেন করা হয়। কি একজন মারা গেছে তাকে নিয়ে যেন কোনো রকম খেলা বা কোনো রকম যেন পরিহাসের পাত্র বা পাত্রী যেন আমরা না করে তুলি। এবং অবশেষে আমরা এটাই বলতে চাই, আমরা আপাতত 48 ঘন্টার অবরোধ করেছি। আমাদের হসপিটালের এমার্জেন্সি বাদ দিয়ে সমস্ত পরিষেবা বন্ধ আছে। আরজি কর কর্তৃপক্ষের কাছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সরকারের কাছে আমরা দাবি করছি যে এর একটা প্রপার ইনভেস্টিগেশন হোক, এর একটা কালপিট যেন ধরা পড়ুক, এবং কালপিটের ক্যাপিটাল পানিশমেন্ট হোক। যদি আমরা সোমবারের মধ্যে কোনো রকম প্রোগ্রেস না বুঝতে পারি, ইমপ্রুভমেন্ট যদি না হয় সিচুয়েশনের, সেক্ষেত্রে আমরা আরো বৃহত্তর আন্দোলনের দিকে এগোবো। আমাদের
আমাদের দাদারা আরজিকর মেডিকেল কলেজে অলরেডি অবস্থান বিক্ষোভে আছে এবং আমরা হয়তো কিছুক্ষণ পরে সেখানেও জয়েন করব। লালবাজারে পুলিশ কমিশনার আজকে প্রেস মিট করে জানিয়েছেন শুধু তাই নয়, প্রয়োজনে নিরপেক্ষ এজেন্সি দিয়ে তদন্ত করা হতে পারে। আমরা সেটাই দাবি করছি, করা হবে বা এই ধরনের যে আশ্বাস দেওয়া হয়েছে আমরা অবশ্যই তার জন্য সাধুবাদ জানাই, কিন্তু যতক্ষণ না সেটা ফ্রুটফুল হচ্ছে, যতক্ষণ না সেটা লাগু হচ্ছে, ততক্ষণ অবধি আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আপনি কাল একজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমাদের মনে হয়েছে যে যাকে গ্রেপ্তার করা হয়েছে বা যে ধরনের ওনারা ব্যবস্থা নিয়েছেন সেটা যথেষ্ট নয়, পরবর্তীকালে সেফটি এনশিওর করার জন্য যথেষ্ট নয় এবং যে কালপিট তাকে ধরার জন্য যথেষ্ট নয়। সেই জন্য আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমার নাম জিষ্ণু ভট্টাচার্য, আমি এনআরএস তাই যে তারা চাইছেন যে যে নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তা কিন্তু যথেষ্ট নয়, সেই নিরাপত্তা আরো বাড়াতে হবে, সেটা সুনিশ্চিত করতে হবে এবং দোষীকে উপযুক্ত শাস্তি দিতে হবে। মুখ্যমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন সেই আশ্বাসের উপর তারা ভরসা রাখে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সরকারকে কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। শুধু তাই নয়, এই আগামী 48 ঘন্টা তারা কর্মবিরতিতে থাকছেন। শুধুমাত্র এনআরএস এর যারা যে এমার্জেন্সি বিভাগ রয়েছে সেই এমার্জেন্সি বিভাগ সচল থাকছে, অন্যান্য যে সমস্ত বিভাগ রয়েছে সেইগুলোতে কিন্তু তারা আগামী 48 ঘন্টা কর্মবিরতি রেখেছেন। সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা বোঝাই যাচ্ছে এই ছাত্র সমাজের পক্ষ থেকে একটা বড় রকমের প্রতিবাদ উঠেছে এই ঘটনাকে কেন্দ্র করে এবং তারপর আজকে আমরা দেখতে পেলাম যে এই ক্ষেত্রে মৌলালিতে যে বিক্ষোভ প্রদর্শন করা হলো এনআরএস হাসপাতালের চিকিৎসক ছাত্র পড়ুয়াদের পক্ষ থেকে, তারাও কিন্তু আমরা দেখতে পেলাম যে দাবি তুলছেন যে এই ঘটনার পর 48 ঘন্টা ধরে তারা কর্মবিরতি পালন করবেন এনআরএস এ। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে যাব, বিরতির পর ফিরে আসছি এই খবরে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন 4টে চারদিক, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বিরতিতে যাওয়ার আগে একদিকে যেমন আমরা দেখছিলাম মৌলালিতে এনআরএস এর চিকিৎসকদের বিক্ষোভ প্রতিবাদ এবং তার সঙ্গে সঙ্গেই কিভাবে এই আরজি করের তরুণী চিকিৎসকের খুনের ঘটনায় প্রধান অভিযুক্তকে ধরল পুলিশ, সেই বিষয়টি জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া রয়েছেন নিউজ রুমে, সরাসরি চলে যাব নিউজ রুমে। আমি যেটা রিয়া, যে কথা তুমি বলছিলে যে ঠিক যে ক্রনোলজির মাধ্যমে এই বিষয়টি সম্পর্কে অবহিত হতে পেরেছে পুলিশ, বিকেল ভোর 4টে থেকে 6টার মধ্যেই খুন হয়েছে সেটা পুলিশ জানতে পেরেছিল পোস্টমর্টেমের মাধ্যমে। সেখান থেকেই যদি তুমি দর্শকদের আবারও সেই জায়গাটায় ফিরে আসো। একদমই এই বিষয়টা, এই টাইমিংটা যখন জানতে পারে পুলিশ, সেই মতোই কিন্তু সিসিটিভি চেক করার কাজ চলছিল এবং সিসিটিভি চেক করতে গিয়ে একাধিক বহিরাগতর সঙ্গে এই সঞ্জয় রায়ের ছবিও ধরা পড়ে এবং সেই সময় যখন একাধিক ব্যক্তিদেরকে ডেকে পাঠানো হচ্ছিল তারা কিন্তু একের পর এক রেলিভেন্ট তাদের যে উত্তর সেই উত্তর রাখছিল তদন্তকারী আধিকারিকদের সঙ্গে এবং সেটা মিলিয়ে দেখা হচ্ছিল সবটাই একদম সঠিক কথা বলছেন। কিন্তু তার মধ্যে ছিল সঞ্জয় রায়, যে যাকে সেই সময় হসপিটালে পাওয়া যায়নি এবং সে বাইরে থেকে এসেছে এবং আউটপোস্টে যারা কর্মরত ছিল সেই সব অফিসাররা এই সঞ্জয় রায়কে দেখেই চিহ্নিত করতে পারেন, কারণ অবাধ আনাগোনা রয়েছে আরজি করে, সেই কারণের জন্যই তাকে চিহ্নিত করে এবং ইমিডিয়েট তাকে 4th ব্যাটালিয়ন থেকে তুলে আনা হয় সেই মধ্যরাতেই এবং তুলে এনে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং যেখানে তাকে জিজ্ঞাসাবাদ করছিল সেই জিজ্ঞাসাবাদের জায়গাতে যে হেডফোনের কথা বলা হচ্ছে, যে ইলেকট্রনিক ডিভাইসের সাহায্যে খুব দ্রুত পৌঁছাতে পেরেছে বা সেই ইলেকট্রনিক ডিভাইসের সূত্র ধরেই পৌঁছানো গিয়েছে এই ব্যক্তি অবধি, সেটা হচ্ছে যখন সিসিটিভিতে দেখা যাচ্ছিল যে এই ব্যক্তি লিফট নাম্বার 11 দিয়ে ঢুকছে এবং সেখানে দেখা গিয়েছিল যে তার গলায় একটি নেক ব্যান্ড রয়েছে যেটা ব্লুটুথ নেক ব্যান্ড এবং সেই নেক ব্যান্ডটা যখন সে বেরিয়ে আসছে 45 মিনিট পর সেই নেক ব্যান্ড কিন্তু তার গলায় ছিল না এবং দেহের পাশে সেই একটি নেকব্যান্ড পাওয়া গিয়েছিল এবং তার বন্ধু বান্ধব তার পরিবারকে জিজ্ঞাসা করা হয়েছিল সেই নেকব্যান্ড সেই তরুণীর কিনা, কিন্তু কেউ সঠিকভাবে উত্তর দিতে না পারেনি এবং সেখান থেকেও সন্দেহের দানা বেঁধেছিল এবং যখন দেখা গেল যে এই ব্যক্তির গলাতেই সেই নেকব্যান্ড আছে এবং যখন ফিরে আসছে তার গলায় নেকব্যান্ড নেই এবং সেই নেকব্যান্ডটা জিজ্ঞাসাবাদের সময় একদম টেবিলের সামনেই ফেলে রেখেছিল তদন্তকারী আধিকারিকরা এবং যখন এই সঞ্জয় রায় সেই ঘরে ঢোকে যেখানে জিজ্ঞাসাবাদ পর্ব চলছিল, ঠিক
ইমিডিয়েট ওটা কিন্তু অটো কানেক্ট হয়ে যায়, অর্থাৎ ব্লুটুথ অন ছিল তার মোবাইলে এবং যেহেতু এই যে হেডফোন সেটাও অন ছিল, সেক্ষেত্রে কিন্তু অটো কানেক্ট নিয়ে নেয় এবং যখনই অটো কানেক্ট নেয় তখনই তদন্তকারী আধিকারিকরা এই সঞ্জয় রায়কে নিজেদের হিট লিস্টে ফেলে নেয় এবং হিট লিস্টে ফেলে কিন্তু লাগাতার তাকে জিজ্ঞাসাবাদ করে, ম্যারাথন জিজ্ঞাসাবাদে স্বীকার করে নেয়। তুমি আমাদের সঙ্গে থাকো রিয়া, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। যেটা আপনার কাছে জানতে চাইবো যে এই ধরনের কেসে যখন একজন অভিযুক্তকে যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স হোক বা সরাসরি হোক ধরার ক্ষেত্রে, আজকে আমরা দেখতে পাচ্ছি নেক ব্যান্ড একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এই অভিযুক্তকে চিহ্নিত করার ক্ষেত্রে। এটা আদালতে প্রমাণ করার ক্ষেত্রে কতটা সহায়ক হবে? দেখুন, এটা যে এই এভিডেন্স গুলো যিনি মারা গেছেন তার কাছ থেকেও কিছু এভিডেন্স গুলো পুলিশ কালেকশন করেছে, নাম্বার ওয়ান। দ্বিতীয় কথা, সার্কামস্টেন্স এভিডেন্সের মধ্যে যে সিসিটিভি, যেটা সাইন্টিফিক এভিডেন্স, সেই সাইন্টিফিক এভিডেন্স দিয়ে প্রমাণ করা যাবে যে ওই সময়টার মধ্যে ওনার ছিল, ওনার সেই যে সিভিক ভলেন্টিয়ার ওখানে যাতায়াত করেছে এবং তাকে দেখা গেছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, শুনুন, রেপের তো ডাইরেক্ট এভিডেন্স হয় না। রেপটা যখন হয় কিংবা এরকম নিম্নতম ক্রাইম হয় তখন সবাই চোখের সামনে কেউ করে না ক্রাইমটা, বাংলাদেশের নাগরিকদের মতন। সুতরাং এটার বক্তব্য হচ্ছে আমার সেটা হচ্ছে যে সার্কামস্টেন্স এভিডেন্স গুলো প্রচন্ড পরিমাণে রয়েছে। তারপরে এই যেই ছেলেটাকে ধরা হয়েছে আততায়ী, যিনি হত্যাকারী, এই যে কুকর্মটি যিনি করেছেন, সেই কুকর্ম যিনি করেছেন তারও মেডিকেল এভিডেন্স আসবে, তাকে মেডিকেলি চেক আপ করা হবে। প্রফেসর অন ফরেন্সিক অ্যান্ড স্টেট মেডিসিন ভিডিও ফটোগ্রাফির সামনে তাকে মেডিকেল চেক আপ করবে, তার যে অর্গানস আছে এবং তার সেখানে অনেকগুলো জিনিস কিন্তু পাওয়া যাবে যেগুলো এই কেসের ভাইটাল এভিডেন্স হিসাবে আসবে। তো তাছাড়া কিছু লোকাল এভিডেন্স আসবে, যে এভিডেন্সের মাধ্যমে এটুকু প্রমাণ করা যাবে যে সেই সময় সেমিনার হলের দিকে আশেপাশের মধ্যে এই যে আততায়ীকে কিংবা যিনি অ্যাকিউজড আছে তাকে আশেপাশে দেখা গেছিল। এটা হচ্ছে সাইন্টিফিক এভিডেন্সের মধ্যে এবং অন্যান্য এভিডেন্স। একটা কথা বলি, এছাড়াও কিছু কিন্তু হবে যেটা 164 হবে। যেই ছেলেটা করেছে তার যে ফার্স্ট হিস্ট্রি আছে, যেই ফার্স্ট হিস্ট্রি দেখা যাচ্ছে যে তার প্রতি সাধারণ জনগণের যে লোকাল যেখানে থাকেন সেখানকার এভিডেন্স গুলো খুব এগেনস্টে আছে, খুব সাংঘাতিক ভাবে এগেনস্টে আছে। যেই কটার সময় এই ছেলেটা বেরিয়েছিল তার বাড়ির থেকে এবং কতটার সময় তিনি কোথায় ছিলেন, তার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারের যে টাওয়ার লোকেশন আছে সেই টাওয়ার লোকেশন অ্যাকুরেট করা হবে যে এতটার সময় কোথায়, 1টার সময়, রাত্রি 2টোর সময় কি রাত্রি 3টের সময় তিনি কোথায় ছিলেন। তার যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারে যদি টাওয়ার লোকেশন দেখা যাবে যে তিনি এই সময় আরজিকর হসপিটালের মধ্যেই ছিলেন। সবচেয়ে বড় কথা, উনি ডিউটিতে ছিলেন না কিংবা ওখানে ডিউটিতে ছিল না, উনি ওখানে গেছিলেন এই কুকর্মটি করার জন্য। সুতরাং এই যে টাওয়ার লোকেশনের যে এভিডেন্স আছে, এই টাওয়ার লোকেশন দিয়ে পুলিশ প্রমাণ করতে পারবে যে এই যে মিস্টার এক্স যে আততায়ী, যিনি এই সাংঘাতিক ওই কুকর্মটি করেছেন, তার ওখানে এক্সিস্টেন্সটা প্রমাণ করে দেওয়া যাবে যে তিনি ওই সময় গেছিলেন, ওই আরজিকরের মধ্যেই ছিলেন। এবং এইগুলো প্রত্যেকটা জিনিসে সার্কামস্টেন্স এভিডেন্স। আর যেটা বক্তব্য, বইলার থেকে যেগুলো টিজার লিস্টে আসবে, যেগুলো এফএসএল করবে ফরেন্সিক ল্যাবরেটরি থেকে, তার যদি রেপ হয়েছে তার যে ডিসচার্জ কিংবা তার এক্সচেঞ্জ অফ স্কিন অ্যান্ড হেয়ার অ্যান্ড এভরিথিং, এই প্রত্যেকটা জিনিস যদি স্পার্মাটোজা পাওয়া যায়, স্পার্ম পাওয়া যায়, তাহলে তার ব্লাড গ্রুপ দিয়ে এটা দিয়ে প্রমাণ করা যাবে যে এটা কোন গ্রুপের ব্লাড গ্রুপ, সেই ব্লাড গ্রুপের সাথে এই ছেলেটার রক্তের গ্রুপটা মিলে যাবে। সুতরাং এগুলো সবই এভিডেন্স আসবে, এভিডেন্সটা খুব কংক্রিট এভিডেন্স আছে এবং আমার মনে হয় এটা ট্রায়াল হবে, খুব দ্রুত ট্রায়াল হবে, দ্রুত বিচার হবে এবং এটা কাস্টাডি ট্রায়াল হবে। এবং কাস্টাডি ট্রায়ালে আমার নিজস্ব ধারণা যে এই কেসটাতে ক্যাপিটাল পানিশমেন্ট হবে, এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস। একটা জিনিস মাথায় রাখতে হবে সবাইকে, দেখুন, পুলিশের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে নাগরিক সুরক্ষা দেওয়া। সেই পুলিশ যদি একটা ডাক্তার, যাদেরকে আমরা ভগবান বলে মনে করি, যারা আমাদের জন্য দিন রাত পাঠ করে দিচ্ছেন হাসপাতালে, সেই আমাদের ম্যাডাম ডাক্তার যিনি মারা গেছেন, তিনি তার যে দিন রাত্রিবেলা 12টা-1টার সময় খেয়ে একটু 2 ঘন্টা রেস্টে গেছেন, সেই সময় তাকে এই পাশবিক অত্যাচার করে তাকে খুন করা হয়েছে।
এটা কিন্তু সাধারণ ব্যাপার নয়, এটা একটা অসাধারণ এবং ভয়ানক কুকর্ম। এবং সেখানে একটা জিনিস হচ্ছে, যদি আমরা পুলিশ বাহিনী কিংবা নাগরিক, আমরা যদি সেই ডাক্তার ম্যাডামকে যদি আমরা সুরক্ষা দিতে না পারি, আমরা যদি অন্যান্য ডাক্তার ম্যাডাম যারা রয়েছেন কিংবা ডাক্তারদের সুরক্ষা না দিতে পারি, তাহলে তারা কিভাবে সুস্থভাবে রুগী দেখবেন, সুস্থভাবে সাধারণ জনগণের পরিষেবা দেবেন? প্রত্যেকটা জিনিস ভাবার মধ্যে আছে। আর একটা যদি সময় দেন তো আমি বলে দিতে পারি একটা জিনিস, সেটা হচ্ছে দেখুন, এটা তো এভিডেন্সের ব্যাপারে গেল, কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যে এখানে কিন্তু যে সিকিউরিটি ল্যাপসেস ছিল, এই সিকিউরিটি ল্যাপসের জন্য আপনাদের টিভির মাধ্যমে লক্ষ লক্ষ দর্শক দেখছেন। আমার একটা দাবি থাকবে আপনাদের এই টিভির মাধ্যমে, যে যত টাকাই লাগুক অন্যান্য ফান্ড থেকে কার্টেল করে দিয়ে এই রকম বড় হসপিটালে, যেখানে আমাদের ডাক্তারবাবুরা রেস্ট নেবেন, যেখানে আমাদের ডাক্তারবাবুরা একটু খাওয়া দাওয়া করবেন কিংবা বাইরের থেকে, সেখানে সিসিটিভি কোনো কভার করতে হবে এবং সিসিটিভির মনিটরিংটা করতে হবে অবশ্যই সুপারিনটেন্ডেন্ট অফ হসপিটালের ঘরের থেকে। আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি যে আমি কলকাতা পুলিশের থেকেও আমি কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিলাম। আমরা স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাব ইন অ্যাডিশন টু মাই ডেপুটি কমিশনার কিংবা অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে কাজ করেছি। আমি দেখেছি যে এখানে সিকিউরিটি ল্যাপসেসের ব্যাপারটা বিশাল আছে। এখানে লোকাল পুলিশ স্টেশনের যারা ওসি থাকবেন, অফিসাররা থাকবেন, তাদের প্রধান কর্তব্য থাকবে সুরক্ষা দেওয়া এবং ডাক্তারবাবুরা এবং ডাক্তার ম্যাডামরা যেন সুরক্ষিত থাকেন। অবশ্যই আপনার এই পরামর্শ আমরা অবশ্যই কলকাতা টিভির পক্ষ থেকেও আমরা অবশ্যই পৌঁছে দেব। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই তদন্ত সম্পর্কে বলার পাশাপাশি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরামর্শও দিয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। আমি আবারও ফিরে যাব রিয়ার কাছে। রিয়া, তুমি শুনছিলে প্রাক্তন পুলিশ কর্তা যেভাবে বলছিলেন যে এই ব্যক্তি যে খুনি সেটা প্রমাণ করার ক্ষেত্রে প্রচুর প্রমাণ এবং তথ্য প্রমাণ এই মুহূর্তেই পুলিশের কাছে রয়েছে। পুলিশ কি বলছে, এই ব্যক্তি তো যখন তাকে এই যেটা তুমি বললে যে অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে যায় যখন ওই ব্লুটুথ নেকব্যান্ডটি, তারপরে যখন তাকে বলা হয় সে কি তার দোষ স্বীকার করে নিয়েছে নাকি প্রাথমিকভাবে সে তখনও অস্বীকার করে যাচ্ছিল? একদমই নয়। দেখো, ছবিটা দেখলে হয়তো তুমি বুঝতে পারবে যে ছবিটা হয়তো কার্যত পরিষ্কার আছে আমাদের কাছে। সেটা হচ্ছে যে কোনো রকম রিগ্রেট নেই এই সঞ্জয় রায়ের, এবং সেই জায়গাতে জিজ্ঞাসাবাদের জায়গাতে বসেও কিন্তু সে একটা কথা বলেছে যে যদি পুলিশ চায় তাকে ফাঁসি দিতে পারে, এবং খুব সাবলীলভাবে খুব সহজে এই কথাটা পুলিশকে বলেছে এই সঞ্জয় রায় বলে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং যেমনটা প্রাক্তন পুলিশকর্তা বলছিলেন যে একাধিক যে এভিডেন্সগুলো রয়েছে, একদিকে যেমন সায়েন্টিফিক এভিডেন্স, অন্যদিকে ইলেকট্রনিক এভিডেন্স, এবং সব থেকে বড় যেটা কাজ করবে সেটা হচ্ছে সিসিটিভি ফুটেজ। সেই সিসিটিভি ফুটেজ যেমন কাজ করবে, এবং অন্যতম গুরুত্বপূর্ণ যে আরেকটি এভিডেন্স সেটা হচ্ছে ফোনের টাওয়ার লোকেশন। যেমন একটি এই নেক ব্যান্ড, সেই নেক ব্যান্ডের সূত্র ধরে খুব সহজেই সেই ব্যক্তি অবধি পৌঁছতে পেরেছে, কারণ সেই ব্যক্তিকে প্রথমে সিসিটিভিতে তাকে পয়েন্ট আউট করা হয়, তারপরে যখন সেই ব্যক্তি আসে, কারণ চারতলায় তো কোনো রকম সিসিটিভি নেই যেখানে সেই ব্যক্তি চারতলায় উঠে কোথায় গিয়েছে সেটা দেখতে পাবে পুলিশ। সেইটা যেহেতু দেখতে কেউ পায়নি বা কারো চোখে যেহেতু পড়েনি, সেই কারণের জন্য এস্টাবলিশ করা খুব শক্তের বিষয় যে সেই ব্যক্তি ওখানে গিয়েছিল। যেহেতু নেকব্যান্ডটা তার প্রথমে কানেক্ট হয়ে গেছে এবং পুলিশের কাছে সেই ফুটেজ আছে যে যখন সে উপরে গিয়েছে তার কাছে লিফটে উঠেছে তখন তার গলায় সেই যে দুষ্কৃতি সে বিষয়ে নিঃসন্দেহ হয়ে যায় তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। আমরা যে তথ্য এই আরজিকরের ঘটনার প্রেক্ষিতে উঠে এসেছে, একের পর এক তথ্য, এবং সেই তথ্যের প্রেক্ষিতে ইতিমধ্যেই পুলিশ যেমন খুব স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে গ্রেপ্তার করার সঙ্গে সঙ্গে এই ব্যক্তি এবং যা তথ্য প্রমাণ পাওয়া গেছে তা দিয়ে যে আদালতেও তাকে এই ঘটনার প্রধান দোষী হিসেবে সাব্যস্ত করা সহজ হবে সে কথাও জানিয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে যাব, সঙ্গে থাকুন। আরজিকরের সেমিনার হল, এখানেই মাঝরাতে তরুণী চিকিৎসকের নারকীয় হত্যাকাণ্ড ঘটেছিল। আপনারা সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। আপনাদের জানিয়ে রাখি, এখানেই নারকীয় হত্যাকাণ্ড ঘটেছিল এবং তার পাশাপাশি এখানেই সেই ছবি উঠে এসেছে কলকাতা টিভির পর্দায়, এক্সক্লুসিভ ছবি। আপনারা সেই সিসিটিভি ফুটেজ
দেখেছেন। গ্রাউন্ড ফ্লোরে যে সিসি ক্যামেরা ছিল, সেই গ্রাউন্ড ফ্লোরে সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া যায়। যে সিসি ক্যামেরা থেকেই দেখতে পাওয়া যায় যে দুষ্কৃতী সঞ্জয় রায়, তিনি যখন ভেতরে প্রবেশ করেছিলেন তার গলায় তখন সেই নেকব্যান্ড ছিল, ব্লুটুথ নেকব্যান্ড, কিন্তু যখন বেরিয়ে যায় সঞ্জয় রায় তখন সেই ব্লুটুথ নেকব্যান্ড ছিল না। এই 11 নম্বর লিফটেরই সেই ছবি, যে লিফট দিয়ে এমার্জেন্সির 3rd ফ্লোরে পৌঁছে গিয়েছিল সঞ্জয় রায়। এমআরআই বিভাগেও সিসি ক্যামেরা রয়েছে, কিন্তু যে সেমিনার হল, সেই সেমিনার হলের সামনে সরাসরি ওই ঘরের দিকে কিন্তু সেই অর্থে সিসি ক্যামেরা নেই। অন্যান্য সিসি সেইভাবেই কিন্তু এই বিষয়ে নজরে এনেছে। রয়েছে 6টি লিফট, লিফট নাম্বার 11 4তলা পর্যন্ত এই লিফটটি যায় এবং সেখানেই পৌঁছে গিয়েছিলেন এই সঞ্জয় রায়। কিন্তু সেমিনার হলের সামনে সেই অর্থে সিসিটিভি ক্যামেরার নজরদারি ছিল না। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, সঞ্জয় রায় আরজিকর হাসপাতালের ঘটনায় ও প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়, তাকে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা সকলেই জানেন, কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল তিনি জানিয়েছিলেন যে তিনি এই মুহূর্তে কালপ্রিট, এবং সেই কালপ্রিট সঞ্জয় রায় তাকে আজ আদালতে পেশ করা হলে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুন করার অভিযোগে তাকে এই মুহূর্তে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। তাকে এবার হেফাজতে নিয়ে ঠিক কিভাবে ঘটনাটি ঘটেছিল সেই সংক্রান্ত বিষয়ে তার বিরুদ্ধে ইতিমধ্যেই ধর্ষণ এবং খুনের ধারা প্রয়োগ করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ধারার প্রেক্ষিতে, এবং সেই ধারায় তার বিরুদ্ধে যে মামলা সাজানো হয়েছে তার জন্য সমস্ত তথ্য প্রমাণ একত্রিত করা হবে, সেটাই করবেন তদন্তকারী আধিকারিকরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এই 14 দিনের হেফাজতে নেওয়ার আগে আদালতের কাছে এই ব্যক্তির পক্ষ থেকে তার যে পক্ষের উকিল তিনি কি কোনো রকম দাবি করেছিলেন? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই 14 দিনের পুলিশি হেফাজত, 14 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে, এবং এই যে তোমাকে জানিয়ে রাখবো যে কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বক্তব্য তিনি রেখেছিলেন যে এটা কিন্তু স্পেশাল কোর্টে, এটা ফাস্ট ট্র্যাক কোর্টে এই কেসটাকে তোলা হোক, এবং সেই মতোই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে ফাস্ট ট্র্যাক কোর্টে তোলা হয়েছিল, শিয়ালদা কোর্টে তোলা হয়েছিল, এবং এই ব্যক্তিকে 14 দিনের রিমান্ড নেওয়া হয়েছে। এবং এরকম একটা সিনিয়র ক্ষেত্রে খুব দ্রুত যাতে এই যে তদন্ত প্রক্রিয়া যাতে খুব দ্রুত যাতে চার্জশিট করে এবং খুব দ্রুত এই বিচার ব্যবস্থা যাতে হয়, সেই বিষয়টাই কিন্তু প্রধান লক্ষ্য এখন চলেছে। ইতিমধ্যেই 14 দিনের হেফাজতে নেওয়া হয়েছে। 14 দিনের হেফাজতে নিয়ে কিন্তু মূলত এই অ্যাকিউজকে অনেক কিছু জেরার রয়েছে, এবং রিকনস্ট্রাকশন যেটা আমরা বলি সেই রিকনস্ট্রাকশন করানো রয়েছে। কারণ যেটা বারবার প্রশ্ন উঠছে, এই যে জায়গাটা সেমিনার হল একটা ইন্টেরিয়র জায়গা, সেই ইন্টেরিয়র জায়গাতে ভাবে ঢুকলো এই ব্যক্তি, সেই বিষয়টা প্রধান পুলিশের দেখার কারণ হচ্ছে যে তাহলে কি আগে থেকে রেকি করে এসেছে এবং সে কি এর আগে এখানে গিয়েছিল, এবং সেই ব্যক্তি কি জানতো যে এই জায়গাতে ডক্টর যারা ডাক্তাররা আছে তারা রাত্রিবেলা রেস্ট নেয়, এবং এই মহিলা কি আগে থেকে এই তরুণী কি আগে থেকে ছিল নাকি এই তরুণীদের যে কোনো ভাবে এই ধরনের একটি ঘটনা সম্মুখীন তাকে হতে হতো। এই একাধিক প্রশ্ন উঠছে, এই প্রশ্নগুলোরই কিন্তু তথ্য খুলতে চাইছে এবং উত্তর খুলতে চাইছে। সেই কারণে 14 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, আবেদন করা হয়েছিল, সেই 14 দিনের রিমান্ড কিন্তু অ্যাকসেপ্ট করা হয়েছিল এবং
পুলিশের রিমান্ড দেওয়া হয়েছে একদম টানা 14 দিনের ফুল পিসি যেটাকে আমরা বলি, সেই রিমান্ড কিন্তু ফুল টার্ম রিমান্ড কিন্তু অ্যাকসেপ্ট করা হয়েছে কোর্টের তরফ থেকে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। এই মুহূর্তে মৌলালিতে বিক্ষোভ প্রদর্শন করছেন নীলরতন সরকার হাসপাতালের চিকিৎসকরা। তারা বেশ কিছুক্ষণ ধরেই এই বিক্ষোভ প্রদর্শন চালাচ্ছেন। একদম মৌলালি মোড়ে তারা গোল করে ঘিরে রেখেছিলেন, অবরোধ করে রেখেছিলেন। এই মুহূর্তে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, সেখানে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নীলরতন সরকার হাসপাতালের চিকিৎসক পড়ুয়ারা তারা সেখানে এভাবেই অবরোধ করেছেন, বিক্ষোভ প্রদর্শন করছেন। তারা তাদের নিরাপত্তার দাবিতে এই বিক্ষোভ, এবং একই সঙ্গে আরজিকর হাসপাতালের চিকিৎসক পড়ুয়ার যে নিহত হওয়ার ঘটনা তাতে বিচার চেয়েছিলেন তারা। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে ছিল উই ওয়ান্ট জাস্টিস, এবং একই সঙ্গে নিরাপত্তার দাবিও তুলেছিলেন তারা। নীলরতন সরকার হাসপাতালেও নিরাপত্তার অভাব বোধ করেন বলে জানিয়েছিলেন পড়ুয়ারা। আপনারা দেখতে পাচ্ছেন এর সেই ছবি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি পরিস্থিতি, কি বক্তব্য এই ছাত্রছাত্রীদের? বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তারা কিন্তু আরজিকর হাসপাতালে ঢোকার চেষ্টা করছেন, সেই নিয়ে কিন্তু দ্বিতীয়বার উত্তেজনা দিয়েছে। এই মুহূর্তে ডিওয়াইএফআই এর পক্ষ থেকে তারা কিন্তু আরজিকর হাসপাতালে ঢোকার চেষ্টা করে, কিন্তু পড়ুয়া ছাত্রছাত্রী তারা যেটা বলতে চাইছেন যে কোনো রাজনৈতিক ঝান্ডাকে তারা এখানে প্রবেশ করতে দেবেন না, সেই মতোই তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এবং ডিওয়াইএফআই এর ছাত্রছাত্রীরাও কিন্তু প্রবেশ করার চেষ্টা করছেন। অর্থাৎ একটা উত্তেজনা কিন্তু ছড়িয়েছে একেবারে আরজিকর হাসপাতালের সামনে। সেই ছবি আমাদের কলকাতা টিভির পর্দায় দেখা যাচ্ছে, যে যেভাবে বিক্ষোভ চলছে তাতে কিন্তু পুলিশের পক্ষ থেকে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যথেষ্ট কঠিন হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আরজিকর হাসপাতালের সামনে কিন্তু পুলিশের ডাক্তারি পড়ুয়া ছাত্র এবং ডিওয়াইএফআই এর মধ্যে কিন্তু একটা ধস্তাধস্তি শুরু হয়েছে। অর্থাৎ একেবারে ধুমধুমার পরিস্থিতি কিন্তু আরজিকর হাসপাতালের সামনে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, যেভাবে ডাক্তারি ছাত্র এবং ডিওয়াইএফআই কর্মীদের মধ্যে একেবারে ধস্তাধস্তির পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেই ছবি এক্সক্লুসিভ কলকাতা টিভির পর্দায় দেখা যাচ্ছে। একেবারে বারবার যে ঘটনা ঘটছিল, বারবার যেভাবে উত্তেজনা ছড়াচ্ছিল, সেই উত্তেজনা নতুন করে আবার বেড়েছে। ডিওয়াইএফআই এর কর্মীরা তারা কিন্তু আরজিকর হাসপাতালের সামনে প্রবেশ করার চেষ্টা করছিলেন, কিন্তু সেখানেই বিক্ষোভ শুরু হয়েছে। এই মুহূর্তে ডাক্তারি ছাত্ররা কিন্তু একেবারে আরজিকর গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন। অর্থাৎ পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে বলা যায়, তবে পুলিশের পক্ষ থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছে। হাসপাতালের ভেতরে তোমার কাছে জানতে চাইবো, এই ঘটনার প্রধান অভিযুক্ত সঞ্জয় রায় ইতিমধ্যেই 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন যদি পরিবার চায় তারা যে কোনো এজেন্সিকে দিয়ে এই ঘটনার তদন্ত করাতে পারে। তারপরেও এই বিক্ষোভ প্রদর্শন কিসের জন্য? দেখো, যে মূল কারণ কিন্তু ডিওয়াইএফআই এর যারা কর্মী সমর্থক তারা কিন্তু এই আরজিকর হাসপাতালে প্রবেশ করার চেষ্টা করছেন। ছাত্রছাত্রীদের দাবি কোনো রাজনৈতিক দলকে তারা প্রবেশ করতে দেবেন না, কোনো রাজনৈতিক ঝান্ডাকে তারা এই আন্দোলনে আনতে দেবেন না, সেই মতোই তারা বিক্ষোভ করছেন। সেই নিয়েই কিন্তু বিক্ষোভ এবং পুলিশের আন্দোলন তাদের যেটা চলছে, প্রশাসন যেভাবে আন্দোলন করছে। ডিওয়াইএফআই এর বক্তব্যটা কি দেবজ্যোতি? রয়েছেন ডিওয়াইএফআই এর বক্তব্য, তারাই ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর জন্যই প্রবেশ করতে চাইছেন, কিন্তু তাদের হাতে যেহেতু রাজনৈতিক ঝান্ডা রয়েছে তাই কিন্তু তাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ছাত্রছাত্রীরা বলছেন তাদের লড়াই তারা লড়বেন, কিন্তু যদি পতাকা ছাড়া কোনো রাজনৈতিক রং ছাড়া তারা আসেন অবশ্যই তাদের পাশে নেবেন।
কিন্তু কোনো রাজনীতিকে তারা প্রবেশ করতে দেবেন না। সেই জায়গাতে কিন্তু উত্তেজনা একেবারে চরমে উঠেছে। পুলিশের পক্ষ থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ পুলিশের পক্ষ থেকেও নেওয়া হয়েছে। তারা কিন্তু কাউকে ভেতর থেকে বাইরে যেতে দিচ্ছেন না, বাইরে থেকে কাউকে যেতে দিচ্ছেন না। অর্থাৎ তাদের যে দাবি যে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। কয়েক হাজার পুলিশ কর্মীকে নিয়োগ করা হয়েছে এবং পুলিশের ফোর্সও এখানে বাড়ানো হচ্ছে, কারণ এই ছাত্রছাত্রীরা যে স্লোগান দিচ্ছেন গো ব্যাক বলে, অর্থাৎ কোনো রাজনৈতিক দলকে তারা প্রবেশ করতে দেবেন না। কিন্তু দেখো, সমস্ত রাজনৈতিক দল তারা কিন্তু এই রাজনৈতিক আন্দোলনে প্রবেশ করতে চাইছেন, কিন্তু আর্যকরে যে পড়ুয়া ছাত্রী তারা বলছেন তাদের লড়াই লড়বেন, শুধুমাত্র ডাক্তারি ছাত্রছাত্রীদের লড়াই বলে তারা স্লোগান দিচ্ছেন। অঙ্কুর, দেবজ্যোতি, এক্ষেত্রে আরজিকরের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছেন তারা তাদের লড়াই লড়বেন বুঝলাম, কিন্তু আজকে তাদের লড়াইয়ের জায়গাটা ঠিক কোথায় সেটাও কি জানতে পারা যাচ্ছে? সেটা কি তারা বলেছেন? তাদের নিরাপত্তা ছাড়া, সিসি ক্যামেরা বসানো সহ অন্যান্য নিরাপত্তার পদক্ষেপ ছাড়া তাদের কি আর কোনো বক্তব্য আছে যে বক্তব্যের সঙ্গে ডিওয়াইএফআই এর দাবি মিলছে? এমন কোনো ব্যাপার আছে কি? ডিওয়াইএফআই এই আন্দোলনের মধ্যে প্রবেশ করতে চাইছেই বা কেন? সেই বিষয়ে ডিওয়াইএফআই এরই বা কি বক্তব্য? আরজিকরের হাসপাতালে ছাত্রছাত্রীদেরই বা কি বক্তব্য? দেখো, কিছুক্ষণ স্বাস্থ্য সঙ্গে এখানের পুলিশের পদস্থ কর্তা, ছাত্রছাত্রী এবং ডাক্তারদের বৈঠক হয়েছে এবং স্বাস্থ্য সচিব ছাত্রছাত্রীর যে দাবি সমস্ত দাবি মেনে নিয়েছেন। তাদের নিরাপত্তা, সমস্ত জায়গায় সিসিটিভি বসানো, বাথরুম থেকে শুরু করে রাত্রে নাইট শেল্টারের জায়গা, রেস্টরুম থেকে শুরু করে সমস্ত দাবি কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে মেনে নেওয়া হয়েছে, স্বাস্থ্য সচিব মেনে নিয়েছেন। এবং তারপরেও কিন্তু ডাক্তারি ছাত্রছাত্রীরা এই পদক্ষেপে কিন্তু অত্যন্ত খুশি। কিন্তু যেভাবে পরিস্থিতি বিভিন্ন রাজনৈতিক দলের প্রবেশের ফলে উত্তেজনা ছড়াচ্ছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে। অর্থাৎ যেভাবে গত দুদিন ধরে বারবার উত্তেজনা ছড়িয়েছে, এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু একেবারে নিয়ন্ত্রণের বাইরে। গোটা আরজিকর হাসপাতালের সামনে কিন্তু একেবারে তুমি পরিস্থিতির উপর নজর রাখো। দেবজ্যোতি আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। এই মুহূর্তে আরজিকর হাসপাতালে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে যে দাবি রাখা হয়েছিল স্বাস্থ্য সচিবের কাছে, তিনি তাদের নিরাপত্তা সংক্রান্ত দাবি দেওয়া সমস্ত মেনে নিয়েছেন বলেই জানতে পারা যাচ্ছে। অন্যদিকে এই ঘটনার প্রেক্ষিতে তদন্তের পর সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পুলিশের পক্ষ থেকে আদালতে পেশ করা হলে 14 দিনের হেফাজত দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন ফাস্ট ট্র্যাক আদালতে এর বিচার হবে। একই সঙ্গে অন্য কোনো তদন্তকারী এজেন্সিকে দিয়ে যদি তার পরিবার তদন্ত করাতে চায় তাতেও যে রাজ্যের কোনো আপত্তি নেই, স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। এই মুহূর্তে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন তা আরজিকর হাসপাতালের সামনে। আরজিকর হাসপাতালের যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে বামেদের সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই এর পক্ষ থেকে এই আন্দোলনে তারাও সামিল হতে চাইছেন, কিন্তু আরজিকর হাসপাতালে যে সমস্ত পড়ুয়ারা রয়েছেন তাদের পক্ষ থেকে খুব সুস্পষ্টভাবে জানানো হয়েছে কোনো রাজনৈতিক দলের দলীয় পতাকা নিয়ে এই আন্দোলনে অংশগ্রহণ করা যাবে না। দলীয় পতাকা সরিয়ে রেখে যদি কোনো ছাত্র সংগঠন তাদের সঙ্গে যোগ দিতে চায় তাহলে তাকে তারা স্বাগত জানাবেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আমি দেবজ্যোতির কাছে চলে যাব। যদি এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, পুলিশ কি পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণে আনতে পেরেছে? দেবজ্যোতি, এই মুহূর্তে আরজিকর হাসপাতালের সামনে কি পরিস্থিতি? ডিওয়াইএফআই এর যারা কর্মী সমর্থক বা আন্দোলনকারী তাদেরকে কি সেখান থেকে সরানো সম্ভব হয়েছে? দেখো, পুলিশের পক্ষ থেকে ডিওয়াইএফআই এবং এসএফআই যারা ছাত্রী যারা বিক্ষোভে সামিল হতে এসেছিলেন তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু এনআরএস গেট থেকে কিছুটা তাদের সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। এই মুহূর্তে কিন্তু পুলিশের পক্ষ থেকে আরও কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। একেবারে
আরজিকর হাসপাতালের যে মূল গেট, এমার্জেন্সি গেট, সেই গেট কিন্তু একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এসএফআইয়ের পক্ষ থেকে তারা কিন্তু এই আন্দোলনের পাশে থাকার কথাই তারা বলছিলেন এবং সেই দাবি তারা করে প্রবেশ করতে চাইছিলেন। কিন্তু আরজিকর ছাত্রছাত্রীরা যেটা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, কোনো রাজনৈতিক প্রবেশ তারা করতে দেবেন না এবং সেই মতোই কিন্তু পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ নিয়ে যারা কর্মী সমর্থক রয়েছে তাদের পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ করা হচ্ছে এবং হচ্ছে যে যাচ্ছে যে সেখানে পরিষ্কার করে এসএফআইয়ের কর্মী সরিয়ে দিচ্ছে এবং তারা কিন্তু কোনো মতেই পুলিশের পক্ষ থেকে হাসপাতালে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না, কারণ পুলিশের পক্ষ থেকেই ইতিমধ্যে কিন্তু ধাক্কাধাক্কি ধস্তাধস্তি শুরু হয়েছে এবং একে অপরের দিকে এগিয়ে আসার চেষ্টা করছে। অর্থাৎ একেবারে ধুমধুমার পরিস্থিতি এই মুহূর্তে আরজিকর হাসপাতালের সামনে, পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। পুলিশের পক্ষ কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং পুলিশ কোনো মতেই কিন্তু এইভাবে হাসপাতালে প্রবেশ করতে দেবেন না বলে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন এবং মতোই কিন্তু পুলিশের দিকেও কিন্তু পুলিশের সঙ্গে একেবারে হাতাহাতি ধস্তাধস্তির ঘটনা পর্যন্ত আরজিকর হাসপাতালের সামনে ঘটছে। অর্থাৎ এসএফআইয়ের যে ছাত্রছাত্রীরা রয়েছেন, ডিওয়াইএফআই রয়েছেন, তারা কিন্তু আরজিকর হাসপাতালে চেষ্টা করছিলেন। একেবারে পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ করা হচ্ছে এবং তাদের একেবারে বাইরে চলে গেছে। তবে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে। তারা কিন্তু আরজিকর হাসপাতালে প্রবেশ করার চেষ্টা করছিলেন, পুলিশ কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছেন এবং তাদের গেট থেকে দিচ্ছেন। আরজিকর দুমুখী রাস্তা সেটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তুমি পরিস্থিতির উপর নজর রাখো দেবজ্যোতি, আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। এখন এ পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।